জ্বালানি সংকটে ঘন ঘন লোডশেডিং, হুমকির মুখে সিলেটের চা শিল্প, ব্যাহত উৎপাদন, জেনারেটরে কারখানা সচল রাখায় বাড়ছে খরচ, সংকট সমাধানের আশ্বাস চা বোর্ডের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমন হত্যাকাণ্ডে দিশেহারা স্বজনরা, জামালপুরের গ্রামের বাড়িতে শোক, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। 2 দশকেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের চরাঞ্চলের 20 শয্যার হাসপাতাল, স্বাস্থ্যসেবা বঞ্চিত বাসিন্দারা, জনবল কাঠামো অনুমোদনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। এবং হাঁটু পানি মারিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত, বর্ষায় নৌকায় একমাত্র ভরসা, সড়ক ও সেতুর অভাবে উন্নয়ন বঞ্চিত শেরপুরের 3 গ্রাম, সেতু নির্মাণের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমরিনা। জ্বালানি সংকটের কারণে ঘন ঘন লোডশেডিংয়ে হুমকির মুখে পড়েছে চা শিল্প, ব্যাহত হচ্ছে উৎপাদন, বিরূপ প্রভাব পড়ছে চায়ের গুণগত মান নিয়ন্ত্রণেও। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে চা বোর্ড। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। লোডশেডিংয়ের কারণে বন্ধ বিভিন্ন মেশিন, ব্যাহত হচ্ছে উৎপাদন। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে শনিবার সিলেট বিভাগে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 580 মেগাওয়াট, বিপরীতে সরবরাহ করা হয় 400 মেগাওয়াট পর্যন্ত, ঘাটতি 180 মেগাওয়াট। বর্তমান পরিস্থিতিতে চা কারখানায় আলাদাভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকার পর জ্বালানি সংকটের কারণে চা উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন চা বাগানের মালিক ও শ্রমিকেরা। লোডশেডিং এর কারণে চা পাতার যদি উৎপাদন ব্যাঘাত ঘটে, তাহলে যে মালিকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু এই ক্ষতিগ্রস্ত এটা সম্পূর্ণ শ্রমিকদের উপরেই প্রভাবটা পড়বে। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানায় চা বোর্ড। বৈশ্বিক যতই মন্দা থাকুক না কেন, সরকার স্পেশাল একটি এফোর্ট দিয়ে সেই জ্বালানি সংকটের একটা উত্তরণ ঘটাবেন, আমরা আশাবাদী। চা বোর্ডের তথ্য মতে 2025 মৌসুমে দেশে চা উৎপাদন হয় 9,43 লাখ কেজি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 80 লাখ কেজি কম। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে আরও আলোচনার জন্য সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আছেন বাংলাদেশ চা বোর্ডের চা বিক্রি সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মনির। সরাসরি যাচ্ছে সেখানে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এই যে চা শিল্প একটি হুমকির মধ্যে পড়েছে। বিশেষ করে যেই 120টি কারখানা রয়েছে 168টি চা বাগানে, সেই কারখানাগুলোতে ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ চা বোর্ডের বিক্রয় সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মনির, এবং তিনি জানাবেন এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ চা বোর্ড কি সমাধান দিতে পারে। জনাব মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, এই যে একটি সংকট চলছে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে, এই অবস্থায় বাংলাদেশ চা বোর্ড চা শিল্পের জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ চা বোর্ড শুধু এই বৈশ্বিক যে ফুয়েলের প্রবলেমটা সেটা সলভ করতে পারবে না। সেখানে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি অলরেডি হয়ে গেছে। আমি মনে করি সরকার উচ্চ পর্যায় থেকে সহযোগিতা করতে হবে টি বোর্ডের মাধ্যমে, এবং টি বোর্ড অত্যন্ত সজাগ দৃষ্টিতে প্রতিটি ফ্যাক্টরিতে নির্বিঘ্নে বিদ্যুৎ আছে কিনা, পাচ্ছে কিনা এবং ফ্যাক্টরিগুলো চলছে কিনা সেটা মনিটরিং করতে হবে। আর সবচেয়ে যে বড় প্রবলেম সেটি হচ্ছে ফুয়েল যদি না থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে, এটা স্বাভাবিক। তারপরেও গুরুত্বের সাথে বিদ্যুৎ যে কয়েকটি খাত রয়েছে, বিশেষ করে এই যে চা শিল্প একটা বৃহৎ শিল্প, এবং এটা সময় মতো যদি ম্যানুফ্যাকচারিং না হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায়। সুতরাং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে যে চা বাগানের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানায় যাতে নির্বিঘ্নে বিদ্যুৎ দেওয়া যায়।
সেক্ষেত্রে টোটাল 168 বাগানের মধ্যে 92টি বাগানে রয়েছে মৌলভীবাজার। এই মৌলভীবাজার এলাকায় বিশেষ করে শ্রীমঙ্গল এলাকায় বিদ্যুৎ দেওয়া যায় কিনা বা ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ দেওয়া যায় কিনা এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা বা কারোর সাথে কোনো এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা চা বোর্ডের? না, সেটা কথা হয়নি। তবে আমি মনে করি বাণিজ্য মন্ত্রী আমাদের এই সিলেটেরই, উনি যদি সরকারকে এই বিষয়ে একটি প্রস্তাবনা দিয়ে থাকেন যে বিশেষ করে চা বাগানের ফ্যাক্টরির জন্য বিশেষ কোনো ব্যবস্থা বিদ্যুৎ দেওয়া যায় কিনা, আমার মনে হয় সেটা ভালো হবে। অন্য একটি প্রসঙ্গ, যেমন শ্রীমঙ্গল হচ্ছে কি অনেক আন্দোলন করে চা শিল্পের মালিকদের অনেক আন্দোলনের ফসল হচ্ছে কি শ্রীমঙ্গল নিলাম কেন্দ্র। প্রশ্ন হচ্ছে গিয়ে বা তাদের অভিযোগ হচ্ছে গিয়ে যে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে তেমন ফলদায়ক সাফল্য পাচ্ছে না। এটার কারণটা কি? এবং বলা হচ্ছে যে সিন্ডিকেট চট্টগ্রাম নিলাম কেন্দ্র থেকে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে আসতে দিচ্ছে না বায়ারদের। এটা কি সত্য কিনা এবং এইটা সমাধানের চা বোর্ড কোনো পরিকল্পনা নিচ্ছে কিনা? আপনি নিজেও শ্রীমঙ্গল চা বোর্ডের একজন পরিচালক, সেই হিসাবে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আসলে চায়ের যে চা শিল্পের যে অকশন হাউস সেটি 1949 সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। আর শ্রীমঙ্গল আপনার 2018 সালে সেটা অপারেশনে আসে। সুতরাং সময় খুব বেশি আমরা পাই নাই। তো আমরা আশাবাদী যে চট্টগ্রাম থেকে যারা জায়ান্ট কোম্পানি বিশেষ করে চা যারা লিড করে তারা আমাদের এই শ্রীমঙ্গলে এসে চা কিনবি। হ্যাঁ, এবং আমরা বড় বড় বায়ার যারা আছে তাদেরকে আমরা বারবার তাগদা দিচ্ছি যে আপনারা আমাদের শ্রীমঙ্গলে আসেন, যেহেতু শ্রীমঙ্গল হচ্ছে ল্যান্ড অফ টি ক্যাপিটাল। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এই শ্রীমঙ্গল ইন ফিউচারে টেক টাইম বাংলাদেশ সবচেয়ে বড় অকশন হাউসে পরিণত হবে এবং সেখানে ক্রেতা এবং উৎপাদক শ্রেণী বৃহত্তর সিলেটে যেহেতু 167টি চা বাগানের মধ্যে 133টির উপরে চা বাগান হচ্ছে এই বৃহত্তর সিলেটে। সুতরাং শ্রীমঙ্গল টুডেল টুমরু আমার বিশ্বাস যে সেটি হবে বাংলাদেশের সবচেয়ে চা ক্রয় বিক্রয়ের স্থান অর্থাৎ নিলাম কেন্দ্র। এই বিষয়ে আমরা আশাবাদী, যদিও এখন ভাইরা আসতে চায় না কারণ ওদের অনেকটা সেট আপ চিটাগং বেস। আমরা আশাবাদী উইথিন 5 ইয়ার্সের ভিতরে আমাদের এই শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রটি একটি ভালো পজিশনে চলে যাবে। সেক্ষেত্রে শ্রীমঙ্গল ওয়্যার হাউস নাই বা শ্রীমঙ্গলের যোগাযোগ তারা একটা অজুহাত দিচ্ছে, এটা সে ঠিক কিনা? না, আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় জায়ান্ট কোম্পানি হচ্ছে ইস্পাহানি। সেই ইস্পাহানি কিন্তু সবচেয়ে বড় শেড কিন্তু শ্রীমঙ্গলের কালাপুরি। তো সুতরাং এছাড়াও 5টি ওয়্যার হাউস হয়ে গেছে এবং আরো কিছু ওয়্যার হাউস আন্ডার কনস্ট্রাকশন। সুতরাং আমরা আশাবাদী যে এই এক্সকিউজটা আসলে লেম এক্সকিউজ। সুতরাং আমরা মনে করি যে শ্রীমঙ্গলই হবে বাংলাদেশের সবচেয়ে চায়ের বড় বিজনেস হাব। এবং আপনি জানেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী অত্যন্ত ডাইনামিক লোক। সুতরাং আমি আশাবাদী আপনার মাধ্যমে উনিও একটা গুড ইনিশিয়েটিভ নেবে এই বিষয়ে। ধন্যবাদ। শুনছিলেন চা শিল্পের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সর্বশেষ খবর। এই ছিল সিলেটের লাক্ষাদুরা চা বাগান থেকে চা শিল্পের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে জনাব মুনিরের সঙ্গে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন হত্যাকাণ্ডে জামালপুরে পরিবারের শোকের মাতম। স্বজনরা জানান 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন। তার লাশের খন্ডাংশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1 বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন লিমন। তার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন নিহতের স্বজনরা। পাশাপাশি দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত। তার সরকারের কাছে এবং বহির্বিশ্ব সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যে করছে তার সর্বোচ্চ শাস্তি। আমরা চাই যে আমাদের এলাকার যেটা এই সম্পদ আমরা হারাই ফেললাম, যাতে যেন এই ধরনের আর অকারেন্স না ঘটে। বিভাগীয় সময় আরও থাকছে। হাওড়ে ধান কাটার শ্রমিক সংকট, জ্বালানি সংকট, জলাবদ্ধতায় কাজ করছে না হারভেস্টার মেশিন। লোকসানের সংখ্যায় কৃষক, উঁচু জমিতে চাষের পরামর্শ। উদ্বোধনের 2 দশক পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের চরাঞ্চলের 20 শয্যার হাসপাতাল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। কেবল আউটডোর সেবা চালু থাকলেও নিয়মিত দেখা মেলে না চিকিৎসকের। রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ বিতরণ করেন ফার্মাসিস্ট। পরিত্যক্ত পড়ে আছে আবাসিক ভবনও।
গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে চরাঞ্চল ২০ শয্যা হাসপাতাল। চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ২০০৬ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। তো এখানে কোনো ধরনের চিকিৎসক এখানে পাওয়া গেল না এবং রোগীরা যার যার মতো ওষুধ চাচ্ছেন, আর ফার্মাসিস্ট যিনি আছেন এখানে তিনি সেই চাহিদা অনুযায়ী ওষুধ দিচ্ছেন, অর্থাৎ এখানে রোগীরাই যেন ডাক্তার। হাসপাতালের বহির্বিভাগে কিছু ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম নেই। রোগীদের অভিযোগ, হাসপাতালটিতে 2 জন চিকিৎসক থাকলেও নিয়মিত পাওয়া যায় না। ওষুধ নেওয়ার লেগে আসি, ডাক্তার পাইছি না। 4th শ্রেণী 3য় শ্রেণী কর্মচারী থাকে। আগে তো 5 জন ডাক্তার ছিল, প্রতিদিনই ছিল। এখন 3 জন মেডিকেল অফিসার, তারা এখান থেকে বদলিয়ে চলে যাওয়ার কারণে 2 জন আছে। দোতলা হাসপাতালটিতে নারীদের জন্য 12টি ও পুরুষদের জন্য 8টি শয্যা থাকার কথা। রয়েছে চিকিৎসক কর্মচারীদের জন্য 4টি আবাসিক ভবনও, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ফাঁকা ওয়ার্ড, পুরো ভবন জুড়ে ধুলোর স্তর। অপারেশন থিয়েটারে নেই প্রয়োজনীয় সরঞ্জাম, লাইট থাকলেও নেই অপারেশন টেবিল। আমি এখানে আসছি, আমার কাজটা তো আমি করতে পারতেছি না। ইনডোর সার্ভিস চালু থাকলে আমাদের নার্সিংয়ে যে মূল কাজটা আমরা সেটা করতে পারতাম। হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি বলে জানালেন সিভিল সার্জন। স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী যে জনবল এটা তৈরি করা হয় নাই, এটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় অনুমোদন দিলে কিন্তু অন্তত জনবল টাকাটা তৈরি হবে। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীকে একটি অনুরোধ পত্র দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হাঁটু পানি মারিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত। বর্ষায় নৌকায় একমাত্র ভরসা। সড়ক ও সেতুর অভাবে উন্নয়ন বঞ্চিত শেরপুরের 3 গ্রাম। এই অবস্থায় শুধু একটি সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। গ্রীষ্ম মৌসুমে হাঁটু পানি থাকায় তা মারিয়ে গন্তব্যে যাচ্ছে শিক্ষার্থীরা। কাপড় ভিজে গেলেও বিকল্প না থাকায় এই ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। মাত্র 3.5 কিলোমিটার উঁচু সড়ক ও ছোট বড় 3টি সেতুর অভাবে শেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরত্বের কামারের চর ইউনিয়নের 3টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা নাজুক। পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর বাঁধ না থাকায় প্রতি বছর বন্যায় কামারের চর বাজার থেকে 1.5 কিলোমিটার পাকা সড়কটি 8 থেকে 10 ফুট তলিয়ে যায়। এতে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। চরম ভোগান্তির শিকার নারী, শিশু ও বৃদ্ধরা। স্কুলে আসার সময় অনেক সময় কাপড় ভিজে যায়। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তাও নিয়ে আসতে পারি না। এই রাস্তাটা আমাদের উঁচু করা দরকার। এটি বাস্তবায়ন হলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি বিরাট বড় স্থান হবে ইনশাআল্লাহ। এই নিয়ে সম্প্রতি নদী পাড়ে মানববন্ধনও করেন এলাকার কয়েক হাজার মানুষ। এ অবস্থায় শুধু সেতু নির্মাণের আশ্বাস LGEDর। দশানী ব্রিজের ডিজাইন, ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা। পয়স্থির চর, গোয়ালপাড়া ও 6 নম্বর চর গ্রামে প্রায় 20,000 মানুষের বসবাস। বিভাগীয় সময় আরও থাকছে। দ্রুত এগিয়ে চলছে মৌলভীবাজারের কাটাগাং ও দেউড়াছড়া খাল পুনঃখনন। 8 গ্রামের জমিতে 3টি ফসল ফলানোর সম্ভাবনা। বন্যা জলাবদ্ধতা থেকে মুক্তির আশা। নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও মিলছে না শ্রমিক। জলাবদ্ধতায় কাজ করছে না হারভেস্টার মেশিনও। তার উপর রয়েছে জ্বালানি তেলের সংকট। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। নেত্রকোনার আটপাড়া উপজেলার ষাটর্দ তাহির উদ্দিন কোমর পানিতে নেমে ছেলে সোহাগকে সঙ্গে নিয়ে কাটছেন ধান। নেই শ্রমিক কিংবা মেশিন। এবছর 15 কাঠা জমিতে বোরোর আবাদ করেছিলেন তাহের, কিন্তু ধান কাটার শ্রমিক পাচ্ছেন না তিনি। একই অবস্থা বারহাট্টা, কমলকান্দা, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির বেশিরভাগ হাওড়ের কৃষকদের। তেলের সংকটে মিলছে না মেশিনও। গাড়ি নামায় তেল না ভাই, তেল আমরা চলাম কেমন? জলাবদ্ধতা, খাল নাই, খাল খনন করার কথা ছিল, খাল খনন করে নাই। ডিজেলের যে আমাদের ফুয়েল একটা মেন বিষয়, সেটা যদি আমরা সমাধান থাকে তাহলে কোনো সমস্যা হবে না। সমন্বয় মিটিং ছিল, সেখানে আমি ডিসি মহোদয়কে আমার পক্ষ থেকে অনুরোধ করছি যাতে আমরা তেলকে যাতে আমরা কোনো বাধাগ্রস্ত না হয়। সুনামগঞ্জেও ধান কাটতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। প্রতিদিন একটি কম্বাইন হারভেস্টার মেশিন টানা ধান কাটতে 200 লিটার ডিজেল লাগে, কিন্তু 100 লিটারের বেশি ডিজেল মেলে না পাম্প থেকে। বাকি ডিজেল খুচরা বাজার থেকে বেশি দামে কিনে মেশিন চালাতে হয়। এতে খরচ বাড়ছে হারভেস্টার মেশিনের। আগের যে শ্রমিক ছিল, কৃষক
ধান কাটতো, এখন বর্তমানে শ্রমিক নাই। প্রত্যেকটা উপজেলা কৃষি অফিস থেকে জেলা প্রশাসনের কাছে আমরা জ্বালানি তেলের বরাদ্দ চেয়েছি, যাতে কম কৃষকদের জন্য বা ধান কাটার জন্য দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্যমতে এবার নেত্রকোনায় 1,85,547 হেক্টর এবং সুনামগঞ্জের 53টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। জামালপুরের লক্ষ্মীরচর, ভাড়ুয়ামারী, শরীফপুর, নান্দিনা সহ ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। একই চিত্র জেলার অন্যান্য চরে। এতে চলতি বোরো মৌসুম সহ সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ব্রহ্মপুত্র চরে যথার্থপুর গ্রামের কৃষক আক্তার আলী 6 একর জমিতে বোরো সহ সবজি চাষ করেছেন। ডিজেলের অভাবে তার ক্ষেতে শুকিয়ে মাটি ফেটে যাচ্ছে। একই অবস্থা অন্য কৃষকদেরও। তারা বলছেন কৃষি বিভাগের দেয়া তেলের কার্ড দিয়েও মিলছে না তেল। এভাবে চলতে থাকলে উৎপাদিত ফসলের বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। মুগাই হয়েছে, তেল আনা যায়, তেল পাই না। এখানে আমাদের 3 থেকে 4 দিন পরে পানি দেওয়া লাগে। পানি না দিলে গাছগুলো মারা যায়। পাম্পে গেলে আমাদের সারাদিন ভোগান্তির হয়ে সন্ধ্যার সময় 2 লিটার তেলও দেয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া সহ অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল কার্ড দেয়া হয়েছে। যে সমস্ত চাষি বা সবজি চাষি পাচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কৃষকদের জন্য বরাদ্দকৃত তেল দেয়ায় কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তেল মনিটরিং কমিটির আহ্বায়ক। কেউ যদি সেই নির্দেশনা ভায়োলেশন করে তাদের এবং আমাদের কাছে অভিযোগ জানায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তার জ্বালানি আমরা নিশ্চিত করব। জেলায় চলতি মৌসুমে 1,26,385 হেক্টর জমিতে বোরো ধান ও 8,000 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দ্রুত গতিতে এগিয়ে চলছে মৌলভীবাজারের কাটাগাং ও দেউড়াছড়া খাল পুনঃখননের কাজ। এরই মধ্যে 70% কাজ সম্পন্ন হয়েছে। পুরোপুরি শেষ হলে প্রায় 1,500 কৃষক বছরে 3টি ফসল চাষাবাদ করতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি হাওর এলাকায় স্থায়ীভাবে নিরসন হবে বন্যা ও জলাবদ্ধতা। কৃষিতে উৎপাদন বাড়াতে দেশের প্রতিটি জনপদে খাল খনন ও পুনর্খনন করছে সরকার। তারই অংশ হিসেবে মৌলভীবাজারের কাটাগাং ও দেওড়াছড়া খাল পুনর্খনন করা হচ্ছে। 80 লাখ টাকা ব্যয়ে 90 দিন মেয়াদের প্রকল্পটি 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। খালটি পুনর্খনন হলে সদর উপজেলার রাধাকান্তপুর, ভুজবল, মার্কুনা, বাইনকা ও নিতেশ্বর সহ অন্তত 8টি গ্রামের জমি বোরোসহ 3টি ফসল চাষাবাদের আওতায় আসবে। কৃষকরা তারা চাইলে 2-3 তারা এই পানি দিয়ে ক্ষেত করতে পারবো। দেওয়ালঘাটের অন্য একটা সুইচ গেট আমরা দিলে বাদে আমরা উপকৃত হইমু। এলাকাবাসীর সহযোগিতায় আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এ দুটি খাল খননে ব্যাপক জমি চাষের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকাটি বন্যা মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এই খাল খনন করার ফলে কৃষকের অনেক উপকার হবে, বিশেষ করে তাদের যে জলাবদ্ধতা নিরসন হবে। 1 ফসলি জমিগুলা 3 ফসলি জমিতে রূপান্তরিত হবে। বিএডিসির দেয়া তথ্য মতে শহরের কোদালীছড়ার মুখ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমে বাইনকা ব্রিজ দিয়ে মৌলভীবাজারের হাইল হাওরে পতিত হয়েছে কাটাগাং খাল। আর দেওড়াছড়া খালটি প্রেমনগর চা বাগান থেকে এসে কাটাগাং মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি সংকটে ঘন ঘন লোডশেডিং, হুমকির মুখে সিলেটের চা শিল্প। ব্যাহত উৎপাদন, জেনারেটরে কারখানা সচল রাখায় বাড়ছে খরচ, সংকট সমাধানের আশ্বাস চা বোর্ডের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমন হত্যাকাণ্ডে দিশেহারা স্বজনরা। জামালপুরের গ্রামের বাড়িতে শোক, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। এবং 2 দশকেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের চরাঞ্চলের 20 শয্যার হাসপাতাল। স্বাস্থ্যসেবা বঞ্চিত বাসিন্দারা, জনবল কাঠামো অনুমোদনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ ইনাম। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।